আজকে আমরা এই ক্লাসে পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। আজকে এই ক্লাসে খুব সহজভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স কী, এর গঠনটা কেমন, এর উদাহরণটা কী, কেন, কিভাবে এভরিথিং বিষয়ে একদম জলের মতো পরিষ্কার করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো বেশি কথা না বলে আমরা সরাসরি আমাদের বোর্ডের মধ্যে চলে যাব। ক্লাসটা শুরু করার আগে আমি আলোচনা করে নিই যে আমরা আজকে কী নিয়ে কথা বলছি। পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল। কথাটা বলছি পাস্ট। পাস্ট মানে হচ্ছে কি অতীত, মানে অতীত যেটা সেটা হচ্ছে পাস্ট। সো অতীতে যা ঘটনাগুলো ঘটবে তা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে অতীতে যে ঘটনাটা ঘটে গেছে স্বাভাবিকভাবে, যার ফলাফল এখন আর নাই, ঘটে শেষ, সেটাই হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এখন এখানে কি বলছে যে পাস্ট ইনডিফিনিট টেন্স হলো অতীতকালে কোনো নির্দিষ্ট সময় সম্পূর্ণ হওয়া কাজ, ওই একই কথাই। ওকে, পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে অতীতকালে কোনো নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ হওয়া কাজ। যেই লাউ সেই কধু। ওকে, আমরা এখানে যাব না, আমরা আসবো এখানে। এখানে এই টেন্সটা চেনার বাংলার কিছু উপায় আছে। মানে এটা যে পাস্ট ইনডিফিনিট টেন্স আপনি কিভাবে চিনবেন, বাংলা কিছু উপায় আছে। যেমন বাংলা ক্রিয়ার শেষে ল, লাম, ত, তাম, তে, তেন ইত্যাদি থাকে। যেমন করেছিল, করেছিলাম, গিয়েছিলাম ইত্যাদি থাকলে বুঝে ফেলতে হবে যে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। বাট আমি মনে করি এইটা একদম ফালতু একটা জিনিস। কারণ এই যে ল, লাম, ত, তাম, তিম, তাম, তুম, তাম এগুলো মুখস্থ করতে গিয়ে আমরা আসল স্ট্রাকচারটা ভুলে যাই। এগুলো তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। আমাদেরকে অনেক টিচার শেখায়। আমি যখন নিজে শিখতাম টেন্স, তখন আমাকে এই লা, লাম, তম, তাম মুখস্থ করাতো। আমি বিরক্ত হতাম, আমার মানে আমি গুলিয়ে ফেলতাম। একদিকে শিখতাম, একদিকে ভুলে যেতাম এই 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 ল্যার মুখস্থ করতে গিয়ে। যদি আমি খারাপ ভাষা ব্যবহার করছি, বাট এটা এমনই, এটার কোনো প্রয়োজনীয়তা নেই। তাই আমরা এই ল, লাম, তম, তামের দিকে যাব না, আমরা এটাকে ক্রস করে ফেলবো। আমরা যেটার দিকে যাব সেটা হচ্ছে স্ট্রাকচার, এই যে গঠন। অঙ্ক শেখার জন্য সূত্রের প্রয়োজন হয়, সূত্র না জানলে অঙ্ক হবে না। ইংরেজি টেন্স শেখার জন্য গঠনটা খুবই 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 গুরুত্বপূর্ণ। গঠন জানলে টেন্স তুমি অটোমেটিক্যালি নিজে থেকে বানিয়ে বানিয়ে করতে পারবে, এটাতে কোনো সন্দেহ নাই। তাই আমরা গুরুত্বপূর্ণ জিনিস যেটা গঠনে যাব। তবে এই পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন একটু ভিন্ন ভিন্ন। যেমন বাক্যের ধরন অনুযায়ী গঠনটা ভিন্ন, তবে খুব ভিন্ন না, কাছাকাছি। আসো আমরা বোর্ডে দেখি। হ্যাঁ বোধক অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় সেক্ষেত্রে গঠনটা কেমন হবে। প্রথমে আসছে সাবজেক্ট, এই দেখো দেখা যাচ্ছে, হ্যাঁ সাবজেক্ট। তারপরে মূল ভার্বের পাস্ট ফর্ম, কি মূল ভার্বের পাস্ট ফর্ম, কোনো পরিবর্তন নাই, যা আছে থাকবে। তারপর হচ্ছে অবজেক্ট, শেষ। এবার না বোধক অর্থাৎ নেগেটিভ যদি সেন্টেন্সটা হয় সেক্ষেত্রে কি হবে, প্রথমে সাবজেক্ট বসলো, তারপরে একটা ডিড নট বসবে। এই দেখো এখানে এখানে কি বসেছিল, যা সাবজেক্টের পরে ভার্ব বসে গেছিল, কিন্তু এখানে সাবজেক্টের পরে একটা ডিড নট বসবে। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওখানে বসেছিল ভার্বের পাস্ট ফর্ম, এখানে বসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কেন প্রেজেন্ট ফর্ম বসবে, এই যে এখানে একটা ডিড বসানো হয়েছে, ডিডটাই কিন্তু হচ্ছে পাস্টের, এই ডিড কিন্তু পাস্ট দলের, তাই এখানে আর পাস্ট ফর্ম বসবে না। আচ্ছা, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসলো, তারপরে অবজেক্ট। ক্লিয়ার? এবার যদি প্রশ্নবোধক সেন্টেন্স হয়, সেন্টেন্সটা প্রশ্নবোধক হয়, তাহলে কি ডিডটা আগে বসবে। এখানে সাবজেক্টের পরে ডিড বসেছিল, বাট এই প্রশ্নবোধকের ক্ষেত্রে ডিডটা আগে বসবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম যা থাকবে, অবজেক্ট। সিম্পল। সো এটা দেখে হয়তো তোমার মাথা গুলাচ্ছে যে কি এগুলো আজেবাজে নিয়ম। রিল্যাক্স, মাথা মানে গোলমাল করার কিছু নাই, বা পাগল হয়ে যাওয়ার কিছু নাই, বিরক্ত হওয়ার কিছু নাই। আমরা সামনে গিয়ে এটার খুব সুন্দর বাস্তব প্রয়োগ দেখব, তখন ব্যাপারটা সহজ মনে হবে। আমরা এখন উদাহরণের দিকে যাব। তবে উদাহরণ জানার আগে এই যে চিপার মধ্যে কিছু টেক্সট আছে দেখতে পাচ্ছ, জানতে হবে। কি জানতে হবে, এই জিনিসগুলো জানতে হবে। ভার্বস ফর্মস, ভার্বের ফর্মস না জানলে আমরা এই কাজগুলো মানে পাস্টের কাজগুলো করতে পারবো না। কি ডু, ডিড, ডান, এগুলা। ইট, এইট, ইটেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন, গো, ওয়েন, গান, রাইট, রোড, রিটেন, এই যে ভার্বের ফর্মস রয়েছে, মানে ফার্স্ট ফর্ম কি, সেকেন্ড ফর্ম কি, থার্ড ফর্ম কি, এগুলো না জানলে যখন তুমি এই বাক্য গঠন করতে যাবে তখন তুমি মানে পারবে না। এটা পাস্ট ইনডিফিনিট না পাস্ট কন্টিনিউয়াস করতে পারবে না। সো চিপার মধ্যে যে ভার্বের ফর্মসগুলো দেওয়া সেগুলো স্ক্রিনশট মেরে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট। এবং পারলে আরও যে এক্সট্রা ভার্ব ফর্মস আছে সেগুলোকেও মুখস্থ করবে। এগুলো ইংরেজি গ্রামার শেখার ক্ষেত্রে তোমার অনেক কাজে দেবে। সো আমরা চলে যাব সরাসরি
স্ট্রাকচার, যেমন এই যে প্রথমে বলেছিলাম অ্যাফার্মেটিভের স্ট্রাকচার আমরা দেখেছি। আমরা আরেকবার বলছি সাবজেক্ট, মূল ভার্বের পাস্ট ফর্ম এবং অবজেক্ট। আমাদের কাছে অনেকগুলো কি আছে, উদাহরণ আছে, আমরা একটা একটা করে দেখব। আমি ভাত খেয়েছিলাম, এই যে লাম, আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। এখন তুমি বলতে পারো যে এখানে আই এট কেন হলো, খাওয়ার ইংরেজি তো ইট, তাই না? আই এট কেন হলো, কারণ খাওয়ার ইংরেজি ইট হতে পারে, কিন্তু ভার্বের কি বলেছে, পাস্ট ফর্ম বলেছে না। এখানে যে সাবজেক্ট প্রথমে বসলো, আই সাবজেক্ট বসলো, এটা হচ্ছে আই সাবজেক্ট। আমি কিন্তু একটু আঁকা বাঁকা করে দিব, সরি। এখানে সাবজেক্ট বসলো আই, ভালো কথা। তারপরে কি বলেছে, ভার্বের পাস্ট ফর্ম, তারপরে ভার্ব বসবে ইট। ইটের পাস্ট ফর্ম কি, ওই যে দেখো ওখানে ইট, এইট, ইটেন, এইট আছে না, এই যে এখানে দেখো এইট আছে, এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, যার ফলে এখানে এইট বসেছে। এর মানে তুমি যদি ওইটা জানো, এইটা তোমার জন্য সহজ, কারণ তুমি ভার্বের পাস্ট ফর্ম কি বুঝে যাবা। ভাত খেয়েছিলাম, খেয়েছিলাম খাওয়ার মানে ইট, বাট ওটা হবে এইট, সহজ। সে ফুটবল খেলেছিল, সে কি ফুটবল খেলেছিল, হি প্লেড ফুটবল, হি প্লেড। প্লেড কেন হলো, খেলার ইংরেজি তো হচ্ছে প্লে, ভার্বের পাস্ট ফর্ম বলেছে, প্লে থেকে প্লেড হয়ে গেছে, খুবই সিম্পল। তারপর বলছে আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম, ওয়েন্ট টু স্কুল, কিন্তু এখানে একটা জিনিস ছুটে গেছে, এটা আই হবে, আই ওয়েন্ট টু স্কুল। এখানে ওয়েন্ট কেন হলো, গিয়েছিলাম, যাওয়ার ইংরেজি তো হচ্ছে গো, তো ওয়েন্ট কেন হলো, এই যে দেখো গো ওয়েন্ট গান, গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, ভালোভাবে দেখো, দেখতে পাচ্ছ, এই যে গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তারপর হচ্ছে গান। তো যেহেতু এখানে বলেছে পাস্ট ফর্ম হবে, তাই এখানে ওয়েন্ট হয়েছে টু স্কুল, ক্লিয়ার। তারপর বলছে তারা একটি চিঠি লিখেছিল, দে রোট এ লেটার। এই যে এখানে রোট কেন হলো, রোট, এই যে দেখো রাইট মানে লেখা আমরা জানি, কিন্তু রাইটের পাস্ট কি হচ্ছে দেখো, এই যে রোট, তারপর হচ্ছে রিটেন, এই জন্য এখানে রোড বসেছে। এর মানে আমরা যদি ভার্ব ফর্মগুলো জানি, আমরা এটা করতে পারবো। খুব কঠিন মনে হলো, খুবই সহজ। ওকে, আমরা আরও সামনে গিয়ে দেখবো যে আসলে কি কি আছে। যদি সেন্টেন্সটা না বোধক হয়, নেগেটিভ হয়, সেক্ষেত্রে বাক্যটা কেমন হবে, যেমন দেখো এই যে সাবজেক্টের পরে বলেছিলাম না একটা ডিড নট বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বসবে। তো আমরা এটা অনুযায়ী দেখব। এখানে বাংলায় বলছে আমি ভাত খাইনি, এই যে খাইনি, করিনি, যাইনি, এটা হচ্ছে নেগেটিভ না, করিনি মানে না বোধক বোঝাচ্ছে, নেগেটিভ। খাইনি প্রথমে বলেছে সাবজেক্ট, এই যে আমি যেহেতু বলছে আই বসেছে, তারপরে সাবজেক্টের পরে দেখো একটা ডিড নট বসাতে বসেছে না, এই যে ডিড নট বসেছে, তারপরে কি ইট রাইস, আমি ভাত খাইনি। বুঝতে কি খুব অসুবিধা হলো? এরপরে দেখি আরেকটা উদাহরণ, সে ফুটবল খেলেনি, সে ফুটবল খেলেনি। এখন এই যে সে মানে হি বোঝাচ্ছে, হি বসেছে, সাবজেক্ট বসে গেল, তারপরে সাবজেক্টের পর একটা ডিড নট বসবে, সুন্দর হয়ে বসেছে ডিড নট, হি ডিড নট প্লে ফুটবল, খেলেনি মানে কি প্লে ফুটবল, সে ফুটবল খেলেনি, ক্লিয়ার। এবার এখানে আসি, আমি স্কুলে যাইনি, আই মানে আমি সাবজেক্ট, সাবজেক্টের পরে কি ডিড নট বসবে, এখানে বলেছে স্ট্রাকচারে ডিড নট বসেছে, তারপরে গো টু স্কুল, আই ডিড নট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। ব্যাপারটা বুঝতে খুব কঠিন মনে হলো, খুবই সহজ, টেন্স খুবই সহজ, জাস্ট একটু মাথা ঠান্ডা করে বুঝতে হবে। ওকে, আমরা একটু যাই সামনের দিকে। বলছে এখানে কি প্রশ্নবোধক অর্থাৎ ইন্টারোগেটিভ যদি সেন্টেন্সটা হয়, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে দেখি বলছে তুমি কি ভাত খেয়েছিলে, এটা প্রশ্ন করছে, তাইলে কি হবে, এখানে ডিডটা আগে বসাতে বলেছে, তারপরে সাবজেক্ট বসাতে বলেছে, তারপরে কি ভার্বের প্রেজেন্ট, তারপরে হচ্ছে কি যে অবজেক্ট। তো আমরা তুমি কি ভাত খেয়েছিলে, এই যে আগে ডিড বসেছে, দেখো এখানে আগে ডিড বসাতে বলেছে গঠনে, আমরা আগে ডিড দেখতে পাচ্ছি, তারপরে কাকে বলছে তুমি, তুমি মানে কি ইউ, এই যে তারপরে সাবজেক্ট বসেছে, তারপর কি বলছে ভাত খেয়েছিলেন, ইট রাইস, জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, ক্লিয়ার। তুমি কি ভাত খেয়েছিলে, ডিড ইউ ইট রাইস। আমরা গঠন অনুযায়ী মিলিয়ে এটা একটা পাজেলের মতো, গেমের মতো আমরা এটা করতে পারছি। তারপর বলছে তুমি কি বই পড়েছিলে, ডিড ইউ রিড দ্য বুক, এই যে ডিড আগে বসেছে, তুমি বলছে তুমি, তুমির ইউ ইংরেজি, তারপরে কি পড়েছিলে, পড়ার ইংরেজি কি রিড, বই দ্য বুক,
তুমি কি বইটি পড়েছিলে? এখানে আরেকটা কথা আছে নিচে, এই কথাটা জানতে হলে আমাদের উপরেটা বুঝতে হবে। উপরে বলছে পাস্ট ইনডিফিনিট টেন্সে অতীতের অভ্যাস বোঝালে, কি বোঝালে? অতীতের অভ্যাস বোঝালে ভার্বের সাথে ইডি যোগ হয়। তবে সব ক্ষেত্রে অতীতের অভ্যাস বোঝালে এমনটা না। যেমন যদি বাংলার শেষে তেন থাকে, কি থাকে? তেন। যেমন তিনি প্রতিদিন সকালে হাঁটতেন, তিনি প্রতিদিন সকালে নাচতেন, তিনি প্রতিদিন গান গাইতেন, তিনি প্রতিদিন নাস্তা করতেন, তিনি প্রতিদিন না খেয়ে হাঁটতেন। এই যে কথাগুলা তেন, সেটার ক্ষেত্রে একটা ইডি যোগ হবে। কার সাথে? ভার্বের সাথে। ভার্বের সাথে ইডি যোগ হবে। আমরা একটু বাংলাটা দেখব যে তিনি প্রতিদিন সকালে হাঁটতেন, হি ওয়াকড এভরি মর্নিং। এই যে ওয়াক থেকে ওয়াকড ইডি হয়েছে না, যোগ করেছে ইডি। ভালো করে দেখো, ওয়াক থেকে ইডি যোগ করে, এটা একটু মনে হয় এই কালারটা দেখো, এই যে ইডি যোগ করেছে এখানে দেখো ভালো করে, ওয়াক থেকে ওয়াকড হয়েছে মর্নিং। এমনই প্রতিটা ক্ষেত্রে। সো ডিয়ার অল স্টুডেন্টস, টেন্সটা অত কঠিন করে নেওয়ার কোনো প্রয়োজন নাই। যারা যারা এটা বুঝতে পেরেছো তাদেরকে স্বাগতম। আর যারা বুঝতে পারোনি, ক্লাসটা আবার রিপিট করে দেখবে, আবার রিপ্লে করে দেখবে, তাহলে বুঝে যাবে যে আসলে এর মধ্যে কি পাজল বা কী রহস্য লুকিয়ে আছে। আর যদি তুমি একবার এর রহস্য খুঁজে পাও, তোমার কাছে এটা খুব ইন্টারেস্টিং মনে হবে, খুব মজার মনে হবে, যেমন আমার কাছে মনে হচ্ছে।